আমি আপনাকে একটা অডিও শোনাবো এখন, আপনি সেই অডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওপেনলি ঘোষণা দিয়ে দিয়েছি, এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেখানে গুলি করবে। আবার শুনুন। ওপেনলি ঘোষণা দিয়ে দিয়েছি, এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেখানে গুলি করবে। এটা কার গলা শুনে আপনার মনে হচ্ছে? ওপেনলি এটা একজন পুরুষের, কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছি, এইটা ডক্টর ইউনূসের গলা। ব্যবহার করবে, যেখানে পাবে সেখানে গুলি করবে। এটা ইউনূসের গলা। আচ্ছা, এখন এই অডিওটা দেখা যাচ্ছে ইউনূস বলছে যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছে। কি বলছে আমি আবার বলি। ওপেনলি ঘোষণা দিয়ে দিয়েছি, এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেখানে গুলি করবে। ওপেনলি ঘোষণা দিয়ে দিয়েছি, এখন লেথাল উইপেন ব্যবহার করো, যেখানেই পাবে সেখানেই গুলি করো, তাই না? আবার একটু শোনাবেন না আপনার কণ্ঠটা? ওপেনলি ঘোষণা দিয়ে দিয়েছি, এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেখানে গুলি করবে। আবার ছয়। ওপেনলি ঘোষণা দিয়ে দিয়েছি, এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেখানে গুলি করবে। এখন আপনি আমাকে বলেন তো যে এই ঘোষণা তো ইউনূস দিয়েছে, এইটার কোনো ব্যাখ্যা কি আপনি আমাকে দিতে পারবেন? আমার কাছে এই অডিওটা এলো এবং আমি এইটা টেস্ট করে দেখেছি, এইটা সম্পূর্ণভাবে ইউনূসের গলার সাথে মেলে। আমি এআই দিয়ে আর আমার ল্যাবের একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার দিয়ে আমি টেস্ট করেছি, সেখানে দেখেছি ইউনূসের সাথে 100% গলা মিলে যায়। হ্যাঁ, এখন তো টেকনোলজিতে অনেক অনেক রকমের হয়, একদম আপনার গলাও আমি চাইলে এআই দিয়ে বানিয়ে নিতে পারবো। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এমন যে আপনার তাহলে একটা সন্দেহ জেগেছে যে এই ধরনের গলা বানানো সম্ভব। তাহলে বিবিসিতে যে এই অডিওটা আমরা শুনেছি, একইভাবে আমার সন্দেহ বা অনেকের সন্দেহ এসেছে যে এটা বানানো সম্ভব। যদিও আবার কেউ কেউ কিন্তু এটা বলেছেন, এবং এইটা আমার যতটা মনে পড়ে যে এর আগে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যখন ক্ষমতায় বসেছে, বিশেষ করে বিডিআর নিয়ে যখন একটা আলাপ আলোচনা উঠলো, তখনও এই টাইপেরই একটা ভিডিও কিন্তু ছড়িয়ে পড়েছিল এবং বলা হচ্ছিল যে বিডিআর হত্যাকাণ্ডের সময় এরকম একটা নির্দেশ দেওয়া হয়েছিল, সেটিও বলা হয়েছিল। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিও আছে যে এটি 2016 সালের যখন হোলি আর্টিজানে হামলা হয়, তখন প্রধানমন্ত্রী এই নির্দেশটি সেখানকার জঙ্গিদের দমন করার জন্য দিয়েছিলেন। এরকম অনেক ধরনের আলাপ আলোচনা। মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে উনি 2016 সালে এইটা উনি জঙ্গিদের উপরে অ্যাকশন নেওয়ার জন্য বলেছেন কিনা এটাও তো আমরা কেউ নিশ্চিত নই। আচ্ছা, আমরা তো এটা কেউ জানি না। এই আলোচনাগুলো সামনে আসছে, এরকম অনেকে বলছে, আমি শুনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, আমার তো একজন মানুষের গলা কিনা, এই যে আমি আপনাকে ভয়েসটা এখন শোনালাম, আমি আপনাকে একটু পাঠাই, দেখুন আপনি এটা আপনার এখানে কোনোভাবে শোনাতে পারেন কিনা, তাহলে দর্শকরা হয়তো আরো ক্লিয়ার ভাবে শুনবে। যদি আপনার এখানে কোনো ব্যবস্থা থাকে আমি এখনই আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি একটু দেখুন। আপনি দর্শকদের কাছে মতামত নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনি আমাকে বলেন, আমি তো এখন এটা খুঁজছি যে ইউনূস এই ঘোষণা দিয়েছে, তাই না? আমি তো তাই দেখতে পাচ্ছি। এখন আমি আপনাকে এই অডিওটা পাঠালাম, আপনি এখন এই অডিওটা বাজিয়ে শোনাতে পারেন দর্শকদেরকে। সুতরাং আমি যেই কথাটা আপনাকে বলতে নিয়েছি সেটা হচ্ছে যে এই অডিওর ব্যাপারে আমি একই প্রশ্ন তুলবো যে এই অডিওটা যে ইউনূসের, সেটার প্রমাণটা কি, তাই না? আমি তো দেখতে পাচ্ছি যে ইউনূসের সম্পূর্ণভাবে মেলে, তাহলে তো এটা ইউনূস বলেছে সেই হিসাবে, তো সেটারও তো আমাদের একটা প্রমাণ লাগবে। অবশ্যই এইটার যে প্রেসক্রাইবড ল্যাবে টেস্ট করতে হবে, এটার ভয়েস স্পিচ থেকে সমস্ত কিছু আমাকে টেস্ট করতে হবে। সুতরাং ঘটনাটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে বিবিসিতে যেই কণ্ঠ আমরা শুনেছি সেই কণ্ঠ ডিসপিউটেড, এই এভিডেন্সের পুরো ব্যাপারটাই ডিসপিউটেড, এবং এই ডকুমেন্টারিতে অসংখ্য রকমের ঘটনাকে উইথহেল্ড করে রাখা হয়েছে।
উইথড্র করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আপনি কোনোদিন তো দেখেননি কোনো মানুষকে মেরে ঝুলিয়ে রাখতে। এক বিএনপির আমলে বাংলা ভাইকে দেখেছি আমরা বিভিন্ন মানুষকে ঝুলিয়ে রাখতে। তারপরে এই গত 15, 16, 17 বছরে আপনি কি এই ধরনের কোনো ঘটনা দেখেছেন? তো এরকম একটা বড় ধরনের ঘটনা এই ডকুমেন্টারিতে নেই কেন? এই প্রশ্ন তো আমাকে করতেই হবে। আবার তারা মতামত নিচ্ছে টবি ক্যাডম্যানের কাছ থেকে, ইন্ডিপেন্ডেন্ট লয়ার। তো টবি ক্যাডম্যান কবে থেকে ইন্ডিপেন্ডেন্ট লয়ার হয়েছে? টবি ক্যাডম্যান তো জামাতের লয়ার, জামাতের পরামর্শক। সে নিজে এটা ঘোষণা দিয়েছে, বাংলাদেশে এসেছিল এটা বলে, তাই তো? সুতরাং এই যে আপনি অডিওর কথা বলছেন, তাজুলের কথা বলছেন, বিবিসির ডকুমেন্টারির কথা বলছেন, এই হচ্ছে আমার অবস্থান। জি, আমি এই বিবিসির যে ডকুমেন্টারি এইটাকে ধরে যদি গত বছর জুলাই আগস্টে বাংলাদেশে যে সহিংস ঘটনাগুলো ঘটেছে, যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এটি যেমন আওয়ামী লীগের পক্ষ থেকে কিংবা আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, এখনো আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুরো ঘটনা জঙ্গিরা জড়িত ছিল, জঙ্গিরা এইসব সহিংসতা ঘটিয়েছে, সেটি 5ই আগস্টের আগে কিংবা পরে। এবং এই কথা যখন প্রতিবেশী দেশ ভারত থেকে বলা হয়, এমনকি আমেরিকার যিনি গোয়েন্দা প্রধান তিনিও যখন ভারতে এসে এই কথাগুলো বলছিলেন, তখন বাংলাদেশ এক ধরনের ভারতের বিরুদ্ধে যুদ্ধের মতো একটি ঘোষণা দিচ্ছিলেন এবং ভারত বিদ্বেষ এমন ভাবে জেগে উঠেছিল, মনে হচ্ছিল যে বাংলাদেশ বোধহয় ভারতের উপরে আক্রমণ করলো বলে। কিন্তু একই কথা এখন একদম হাতে নাতে প্রমাণ করে দিয়েছে মালয়েশিয়া। তারা সেখানে বাংলাদেশে যে জঙ্গিদেরকে ধরেছে, সেই জঙ্গিরা 2024-এর জুলাই আগস্টে বাংলাদেশে যে সরকার উত্থানে কাজ করেছে সেটি তারাও বলেছে। তো এখন ভারত বিদ্বেষের যে বিষয়টা কথায় কথায় ওঠে, এখন কি তারা মালয়েশিয়ার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করবে, নাকি ভারতের বিরুদ্ধে অন্য কোনো বিষয় আছে এই গ্রুপের? আপনি এখানে অনেকগুলো বিষয় সামনে এসছে। সেটা হচ্ছে যে ভারত বিদ্বেষ শব্দটা এসছে, এখানে মালয়েশিয়াতে ঘটে যাওয়া এই ঘটনাটা এসেছে। আমার কাছে মনে হয় দুটো ঘটনাকে আমি আলাদাভাবে একটু বলতে পারি, ভালো হয় যে একটু তথ্য দিয়ে আমি বলতে চাই যাতে করে সাধারণ দর্শক বুঝতে পারে। প্রথম আপনাকে একটা ব্যাপার আমার মনে হয় বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে এই তথ্যটুকু প্রথমে দিয়ে নেই। সেটা হচ্ছে এই যে 5ই আগস্টের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা অনলাইনে দেখেছি যে তাদেরই একজন আপনার যেই সমন্বয়ক হাসিব আল ইসলাম, সে পরিষ্কার করে বলেছে যে যদি আমরা পুলিশকে না মারতাম, যদি আমরা মেট্রো রেল না পোড়াতাম, যদি আমরা এই সহিংসতা না করতাম, তাহলে আমরা সফল হতাম না। ওপেনলি ঘোষণা দিয়েছে। আচ্ছা, শফিকুর রহমান নামে এক হুজুর, সে বলেছে বিটিভিতে আগুন লাগিয়েছে সে। তারেক রহমান নামে যে ছেলেটা আছে আমজনতা পার্টির প্রধান, সে বলেছে বিটিভিতে হামলাতে সে নেতৃত্ব দিয়েছে। সুজন নামে একটা ছেলে বলেছে যে এই আপনার সেতু ভবনে সে আগুন দিয়েছে। বিএনপির এক নেতা বলেছে সিরাজগঞ্জে যে পুলিশ হত্যাকাণ্ডটা হয়েছে, এই পুলিশ হত্যাকাণ্ডের মূল হোতা সে, তারাই পুলিশের আগুন দিয়েছে। নাফিজ মোহাম্মদ আলম নামে একটা ছেলে বলেছে যে উত্তরাতে থানাতে যে গুলি করেছে সেই হচ্ছে সেই ব্যক্তি যে গুলি করেছে। এইভাবে আমরা অনেকগুলো ঘটনা বা ইভেন্ট আমরা সামনে আসতে দেখেছি। কিন্তু আপনি এই লোকগুলোকে কখনো বিচারের আওতায় আপনি আনতে দেখেছেন? কিংবা এই পুরো আলোচনাতে বা ডকুমেন্টারিতে এই আলাপগুলো এসেছে? তাহলে যিনি অপরাধগুলো করেছেন, যিনি হত্যাকাণ্ড করেছেন বলে ঘোষণা দিচ্ছেন, তাকে গ্রেফতার করা হচ্ছে না, তার সম্পর্কে কোনো কথা বলা হচ্ছে না, চার্জ গঠন করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নামে। তাহলে এই যে এদের অন্যতম সমন্বয়ক, তার ব্যাপারে ঘটনাটা কি দাঁড়ালো তাহলে, তাই না? আচ্ছা, এবার আসি আমি আপনার ভারত বিদ্বেষের ব্যাপারে এবং মালয়েশিয়াতে। প্রথমে মালয়েশিয়ার ব্যাপারটা একটু বলে নেই। আপনার নরসিংদীতে যেই জঙ্গিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল, প্রায় 700-800 জঙ্গিকে আপনার জুলাইয়ের দিকে, আপনি জানেন যে জেল ভেঙে বেরিয়ে হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, সেই জঙ্গিগুলো আপনার কোনো না কোনো ভাবে মালয়েশিয়াতে চলে গিয়েছিল অনেকেই। মালয়েশিয়া সরকারের মাধ্যমে আমরা যেটা নিশ্চিত হয়েছি যে আপনার এই জঙ্গিদের মধ্যে একটা বড় অংশ তারা চলে গিয়েছে
এবং তারা এই সরকার উৎখাতে তারা জড়িত ছিল, যেটা মালয়েশিয়া সরকারের মধ্য দিয়ে আমরা পেয়েছি। এখন মালয়েশিয়াকে ওই একইভাবে বলবে কিনা যে আওয়ামী লীগের দোসর বা ফ্যাসিস্টের দোসর, আমি জানি না, সেটা না বলারই কথা। কারণ ভারতের ব্যাপারে তো আসলে মূল ব্যাপারটা হচ্ছে ধর্ম। ভারত যদি ধরেন একটা পুরা মুসলিম অধ্যুষিত কান্ট্রি হতো, তাহলে ভারতকে নিয়ে বাংলাদেশের এই ভারত বিদ্বেষীরা কখনোই বলতো না। আমি আজও বলি, আগেও বলেছি এবং ভবিষ্যতেও বলবো যে ভারত বিদ্বেষের অন্যতম কারণ হচ্ছে ধর্ম, এটা সাম্প্রদায়িক। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে আমার কাছে একটা বই আছে, এই বইটার নাম হচ্ছে স্বাধীনতা, ভাসানী এবং ভারত। এই বইটা যিনি লিখেছেন তিনি মাওলানা ভাসানীর পিএস ছিলেন। মাওলানা ভাসানী আপনার ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেছিলেন 5 বিঘা জমি চেয়ে। আসামের ধোবরাতে, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, সেখানে তিনি 5 বিঘা জমি চেয়েছেন। তিনি সেখানে বলেছেন যে তিনি ভবিষ্যতে আর ভারতের বিরুদ্ধে কোনো কথা বলবেন না যদি তাকে 5 বিঘা জমি দেওয়া হয়। তিনি তার জীবনের বাকিটা সময় নীরবে নিভৃতে তার জন্মভূমিতে কাটাতে চান। এটা আমার কথা না, মাওলানা ভাসানীর নিজ হস্তে লেখা চিঠি। একটি চিঠি নয়, 2টি চিঠি। এই 2টি চিঠি বাংলাতে লেখা, এগুলোর ইংরেজি অনুবাদ করে ইন্দিরা গান্ধীকে পাঠানো হয়েছিল। কেমন? এই চিঠিটা পাবলিশ করে দিয়েছে। এই বইটা পাবলিশ হয়েছে 1987 সালে, যখন এরশাদের শাসন চলছিল। তার মানে এইটা বাংলাদেশ আওয়ামী লীগ করেছে বা আওয়ামী লীগের পক্ষে কেউ করেছে সেটাও বলা যায় না। তাহলে এইটা গেল একটা বই। আরেকটা বই আছে, পিছনেই আছে, আমি ওই বইটা আমি আপনাকে দেখাতে পারলে ভালো, দর্শকরা অনেক সময় একটু ঋদ্ধ হয়। আচ্ছা, আমি এখন গেলে আরেক সমস্যা। সেই বইটার নাম হচ্ছে সুখরঞ্জন দাশগুপ্তের মুজিব হত্যার ষড়যন্ত্র। সেই মুজিব হত্যা ষড়যন্ত্রের বইয়ের ভিতরে পরিষ্কার করে লেখা আছে যে ভারতীয় হাই কমিশন মাওলানা ভাসানীকে 40,000 টাকা করে মাসে দিত, এবং এটা দেওয়া বন্ধ হয়ে যাওয়ার পরে সে ভারত বিদ্বেষ শুরু করে। এরপর থেকে ভারত খারাপ। ভারতের মানে মাওলানা ভাসানীকে থামানোর একমাত্র উপায় ছিল যে তাকে একটু অর্থ দিলেই, জাস্ট আপনি টাকা ধরিয়ে দিবেন, মাওলানা ভাসানী একদম চুপচাপ। মানে বুঝেন, 1972-73 সালে 40,000 টাকা প্রতি মাসে, অনেক। ইজ নট এ ম্যাটার অফ জোক। কার বই? সুখরঞ্জন দাশগুপ্তের। 5 বিঘা জমি কার কাছে চেয়েছিল? ইন্দিরা গান্ধী। রেফারেন্স কোনটা? ভাসানীর নিজের পিএস, তার সহস্তে লেখা চিঠি ছাপিয়ে দিয়েছে। আচ্ছা, এই ঘটনাটা যখন ইন্দিরা গান্ধী কোনো জবাব দিলেন না, এটা নিয়ে তিনি যখন আর কোনো পাত্তাই দিলেন না, তখন সে ফারাক্কা অভিমুখে লং মার্চ করেছে 76 সালে। সে তখন প্রবলভাবে ভারত বিদ্বেষী। আচ্ছা, সে তখন কি করলো? এই পত্রিকাটা বের করলো। পত্রিকার নাম হচ্ছে হক কথা। এই হক কথা পত্রিকাটার একেবারে অরিজিনাল সাইজের বই এটা, কিন্তু একদম ফুল সাইজে হক কথা আছে। আমি আপনাকে একটু দেখাই, দর্শকরাও দেখে একটু ঋদ্ধ হলেন। হক কথা পত্রিকা। এই হক কথা পত্রিকার প্রথম ইস্যুটা হয়েছে, সরি, আমি গতকালকের প্রোগ্রামে বলেছিলাম 27শে ফেব্রুয়ারি, আসলে হবে হচ্ছে 25শে ফেব্রুয়ারি 1972 সালে। আচ্ছা, এই পত্রিকার একটু খুঁজে দেখতে হবে, এটা উইকলি বের হতো। 2 বা 3 সপ্তাহের মধ্যে সে লিখেছে, আমরা কি আদৌ স্বাধীনতা পাইয়াছি? মানে আমরা স্বাধীনতা পাইনি। 48 দিনের মাথাতে প্রশ্ন তুলেছে। একটা যুদ্ধ বিধ্বস্ত 30 লক্ষ শহীদের দেশে 1 কোটি শরণার্থী বা 1 কোটিরও বেশি বা 2 লক্ষ 1 কোটি শরণার্থী যেখানে অন্য দেশে চলে গেছে, যেখানে মা বোনের ইজ্জত নিয়েছে 2 লক্ষ থেকে তারও বেশি, সেরকম একটা দেশে 48 দিনের মাথাতে আপনি প্রশ্ন তুলছেন কি আমরা কি আসলেই স্বাধীনতা পাইয়াছি? তারপরে ভারত বিদ্বেষী তো বক্তব্য আছে। কি ভারত বিদ্বেষী বক্তব্য? ও সরি, আমি আপনাকে আবারও ভুল তথ্য দিয়েছি।
ভুল তথ্য মানে এর আগে আমি গতবার 27 ফেব্রুয়ারি বলেছি, 25 মানে 2 দিন আগে হয়েছে। এটা আসলে 48 দিনের মাথাতে না, এটা প্রথম ইস্যুতেই প্রশ্ন করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেছে স্বাধীন বাংলাদেশের স্বাধীন চেতা সরকার প্রতিষ্ঠিত হয়েছে কি? এটা তারিখটা কত আছে ওইখানে? 25 ফেব্রুয়ারি 1972। 25 ফেব্রুয়ারি 1972। এরপরে সে প্রশ্ন তুলেছে বাংলাদেশের আসল স্বাধীনতা দিবস হচ্ছে 4 নভেম্বর। আচ্ছা, কারণ শেখ আকবরী সম্মেলনে সে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। এরপরে 3রা মার্চে সে প্রশ্ন তুলেছে স্বাধীনতা কার, প্রয়োজন হইলে ভুকা মিছিল বাইর হইবে। আচ্ছা, এই নটোরিয়াস লোকটা স্বাধীনতার মানে দেশে ঢোকার মুক্তিযুদ্ধের পুরোটা সময় সে বিছানায় শুয়ে বসে গান শুনেছে। ঠিক আছে, বৃদ্ধ মানুষ, তিনি কি করবেন এটা আমি মেনে নিচ্ছি। আমি তাকে সমস্ত শ্রদ্ধা রেখে বললাম যে 30 লক্ষ শহীদের দেশে, 1 কোটি শরণার্থীর মানুষের দেশে 2 লক্ষ বা তারও মা বোন যেখানে নির্যাতিত হয়েছে, সেখানে সরকারকে আপনি মিনিমাম কতক্ষণ সময় দিবেন? তৌফিক ভাই, কতক্ষণ সময় দিতে পারেন আপনি? What is the minimum time you can give to any government of this kind? জি, আপনি 2 weeks টাইম দিচ্ছেন না। বঙ্গবন্ধু দেশে ফিরলেন 10 জানুয়ারি, আপনি 2 সপ্তাহ সময় দিলেন না। আপনি শুরু করে দিলেন স্বাধীনতা কার। হ্যাঁ, আচ্ছা আসি, বাংলাদেশের সমাজতন্ত্র কোন পথে? সাম্প্রদায়িকতার অভিশাপ থেকে মুক্তি পেয়েছে কি? এরকম আরো আছে, আমি আপনাকে আরো ভয়ঙ্কর, এখানে আরো ভয়ঙ্কর আছে। কারণ হচ্ছে কি, টক শো তো, আমি আগে থেকে একটু হোমওয়ার্ক করে যদি আসতাম তাহলে আপনাকে পেজটা খুলে খুলে, তবে কথা দিচ্ছি কোনো একদিন এই হক কথা বা এই ভারত বিদ্বেষ নিয়ে আলাদা একটা প্রোগ্রাম আমরা করতে পারি। জি, অবশ্যই হক কথা নিয়ে, এমনিতে হক কথার ইস্যুগুলো নিয়ে আমি আরেকদিন আপনার সঙ্গে আলাদা করে একটা প্রোগ্রাম করব। জি, তাহলে আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে মাওলানা ভাসানী এই ভারত বিদ্বেষের অন্যতম পায়োনিয়ার ব্যক্তি ছিলেন। এখন আপনি আমাকে বলেন তো, বঙ্গবন্ধু দেশে ফিরলেন 10 জানুয়ারি, পত্রিকা বের হলো 25 ফেব্রুয়ারি, তাহলে মাসের হলো ওইখানে 21 দিন আর এইখানে হচ্ছে 24 দিন। 21 আর 24 কত? 45 দিন। 45, হ্যাঁ। আপনি 45 দিনের মাথাতে প্রশ্ন তুলছেন আসলেই কি দেশ স্বাধীন হইয়াছে, স্বাধীনতা পাইয়াছে কি? সন্দেহ আছে? তার মানে আপনি বিভ্রান্ত করা শুরু করেছেন মানুষকে ডে 1 থেকে। আচ্ছা, এইটা গেল একটা। এরপরে আমি আপনাকে আরেকটা তথ্য দিতে চাই। এটা হচ্ছে, এই বইটার নাম হচ্ছে আইনসভা ও নির্বাচন, অবিভক্ত বাংলা থেকে বাংলাদেশ 1862, দিদারুল আলম ভুইয়া নামে একজন গবেষণাপত্র। এটা এখানে আমরা দেখতে পাই, এখানে আমরা আরেকটা ইন্টারেস্টিং চিত্র দেখতে পাই। সেই ইন্টারেস্টিং চিত্রটা আমরা এখন একটু হালকা পাতলা বলতে চাইও। সেটা হলো 1970 সালের নির্বাচনটা তো একটা গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল, তাই না? 1970 সালের যে নির্বাচন, সেই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের স্বাধিকারের জন্য। সেই স্বাধিকারের নির্বাচনে আপনার কালকে একটা তথ্য দিয়েছিলাম আমি এই বইতে, 1970, আমি একটু না বললেই নয় আর কি, সেই কারণে একটু কষ্ট করে শুনতে হবে। এটা হচ্ছে জাতীয় পরিষদের, আমি দেখতে পাচ্ছি, সরি, আমি তথ্যের এই ব্যাপারগুলো একটু জানা প্রয়োজন। জাতীয় পরিষদে এইটা আপনার নিখিল পাকিস্তানে বিভিন্ন প্রদেশে দল শুরু। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি মোট ভোটার সংখ্যা হয়েছে 3,12,11,220। এখানে আপনার আওয়ামী লীগ ভোট পেয়েছে, আমি দেখতে পাই আপনার মোট প্রদত্ত ভোটের হার হচ্ছে 55% বলা হচ্ছে। আসলে
এটা হচ্ছে জাতীয় পরিষদ, আমি আসলে প্রাদেশিক পরিষদেরটা খুঁজছি। আচ্ছা, টোটাল যেটা আমার স্মৃতি থেকে আছে এটা বলি, এটা খুঁজতে গেলে আর একটু সময় লাগবে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ভোট পেয়েছে দেখলাম 1,29,00,000 এবং বিপক্ষ যারা আছে তারা ভোট পেয়েছে প্রায় 50 লক্ষের মতো। এখন এই 50 লক্ষের সবাই রাজাকার না, আমি সবাইকে ফ্ল্যাট ভাবে রাজাকার বলবো না, কিন্তু এটা তো সত্যি কথা যে এই 50 লক্ষ লোক 6 দফাতে বিশ্বাস করেনি, আওয়ামী লীগে বিশ্বাস করেনি, স্বাধীনতার ঘোষণা বা বাংলাদেশ যে একটা স্বায়ত্ত শাসন পাবে এগুলোতে তারা ঈমান আনেনি, তারা পাকিস্তানটাকেই চেয়েছিল। পিডিবি, নেজামি ইসলামী, জামাতি ইসলামী, এদের ভোট সংখ্যা সবকিছু মিলে 45 লক্ষ সারা পুরা হোল ভোটের মধ্যে হোল আছে। তাহলে এদের মধ্যে যদি আমি 10 লক্ষকে ফেলে দেই যে এরা আসলে ভোট পর্যন্তই দিয়েছে, পরবর্তী সময় মুক্তিযুদ্ধের সময় তারা রাজাকার টাজাকার কিছু হয়নি, বাকি 40 লক্ষকে যদি আমি একটু আনুমানিক ভাবে ধরি, মুক্তিযুদ্ধের সময় এদের ভূমিকা কি ছিল, পরবর্তী সময় এদের ছেলেপেলেরা এই দেশে কি করেছে, তাদেরও তো সন্তান হয়েছে, তারাও তো এই দেশে প্রতিষ্ঠা পেয়েছে। এই 50 লক্ষ লোক তারা তো মরে যায়নি তৌফিক ভাই, জি, এই দেশেই ছিল, এই দেশের আলো হাওয়া খেয়ে, এই দেশের মাটিতে চড়ে, এই দেশের তেল ঘি নুন খেয়ে আজীবন এরাই পাকিস্তান বন্দনা করেছে এবং ভারতকে বিষোদাগার করেছে বাংলাদেশকে স্বাধীন করার জন্য। ভারত বিদ্বেষী এই সিচুয়েশন কিভাবে তৈরি হলো এখন কি আপনার কাছে পরিষ্কার? হ্যাঁ, জি, মানে ওই সময়টাতে যারা ভোট দিয়েছে সেই ভোটের রেশিওটা আপনাকে আমি দেখালাম। এখন এই যে এটা তো একটা ভাসানী কেন্দ্রিক একটা অংশ, আমরা জানি যে ভাসানীর সঙ্গে যারা পরে গেলেন তারাও এক ধরনের তাদের কোনো না কোনো প্রক্রিয়ায় বাম বা সমাজতান্ত্রিক কিছুটা একটা আবহ ছিল, কিন্তু একেবারেই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যেই তরুণ প্রজন্ম কিংবা যারা স্বাধীনতা বিরোধী হিসেবে সরাসরি জামাতের সঙ্গে যুক্ত না, কিন্তু অন্য ধারা হলেও তারা একীভূত হয়ে এখন একটু হলেই ভারতের বিরুদ্ধে রীতিমতো জেহাদ ঘোষণা করছে, এইটার কারণটা কি? এইটার কারণ তো স্বাভাবিকভাবে আমি আপনাকে শুরুতেই বলেছি ব্যাপারটা ধর্ম। আমি আপনাকে যেই এভিডেন্স গুলো দিয়েছি, আরেকজনের কথা আমি বলতে ভুলে গেছি, মেজর জলিল, সে সীমাহীন সমর নামে একটা বই লিখেছে। সে সীমাহীন সমরের ভেতরে সে লিখেছে যে ভারতের সৈন্যরা সব বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছে। বইটা খুবই পুরানো, মানে কালেক্ট করে পড়ে দেখতে পারেন, আমার কাছে বইটা আছে, বইটা আসলে আমার কাছে আছে আমার সামনে আনফরচুনেটলি। এটা হচ্ছে সেই বই, আচ্ছা, সীমাহীন সমর। এটা হচ্ছে মেজর এম এ জলিল, খুবই রেয়ার বই। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি এইসব রেয়ার বইগুলো কালেক্ট করেছি। এই বইটার প্রকাশ কাল হচ্ছে আপনার 1974, 17ই মার্চ। এই বইয়ের ভিতরে লিখেছে যে তাকে কেন অ্যারেস্ট করা হয়েছে মুক্তিযুদ্ধের সময়, সে এত কিছু করেছে, নানান ধরনের কথাবার্তা। পরবর্তী সময় এই লোকটা ইসলামিক রেভলিউশন বলে একটা দল খুলেছে, আপনি নিশ্চয়ই জানেন, ইসলামিক একটা পার্টি খুলেছিল, ইসলামী বাংলাদেশে খেলাফত চাই। পরবর্তী সময় সে খেলাফত আন্দোলন করেছে। আচ্ছা, কিন্তু আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন সেটার অ্যান্সার গুলো এগুলোর মধ্যেই নিহিত। এই কারণে নিহিত যে এই যে মাওলানা ভাসানী ভারত বিদ্বেষ রাজনীতি করেছে, যে ভারত আমাদের এই ক্ষতি করেছে সেই ক্ষতি করেছে, সেই সময় কি ছিল যে ভারতীয় আর্মি বাংলাদেশ থেকে কখনোই যাবে না, কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় আর্মি গেছে। সেদিন আমি দেখলাম যে বিএনপির এক নেতা পরিষ্কার করে বলছে যে জিয়াউর রহমানের কোটেশন ব্যবহার করে বলছে যে জিয়াউর রহমান নাকি সেই নেতাকে বলেছে যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে দুইবার, একবার 1971 সালে, আরেকবার হচ্ছে ভারত যখন এই দেশ থেকে মার্চ মাসে চলে যায় তখন। এটা হচ্ছে জিয়াউর রহমানের কথা। সুতরাং এই যে সেই আমি আপনাকে এই এতগুলো এই মাওলানা ভাসানী, মেজর জলিল, হক কথা, এই পুরো ব্যাপারটা আপনার কাছে কেন আনলাম? এই কারণে আনলাম যেটা সূচনাটা কিভাবে হয়েছিল বাংলাদেশে, সেই ধারাবাহিকতাটা চলছে। এই যে আপনি ইলেকশনের আপনি রেশিওটা দেখলেন, তখন বাংলাদেশ একটা এটা একটা মুক্তির নির্বাচন ছিল, এটা একটা মুক্তির সংগ্রাম ছিল আমাদের জন্য। সেই ইলেকশনে আপনার প্রায় 50 লক্ষ ভোটার ভোট দিয়েছে পাকিস্তানের পক্ষে। তাহলে যারা পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছে মুক্তিযুদ্ধের পরে তাদের ভূমিকা কি ছিল তৌফিক ভাই? আমরা এই যে এখন একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, তিনি জাস্ট স্ট্যাটাস দিলেন যে
আমাদের মহান মুক্তিযুদ্ধকে, ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে তিনি এক ধরনের দাঙ্গা হিসেবে, বাঙালি বিহারি দাঙ্গা, হ্যাঁ, বাঙালি বিহারি দাঙ্গা। তো আবার তো দেখলাম মাঝে মধ্যে তিনি বা তার অনুসারী অনেকেই তারা আবার ৭১-এর কথা বলেন। তাহলে কি হচ্ছে, ওনারা এই যে মানুষের মধ্যে কেন বিভ্রান্তি ছড়াচ্ছেন, এটি মূল উদ্দেশ্য? ৭১-এর কথা কেউ বলে না এখনকার। এরা যেটা করতে চায়, তাদের যেটা প্ল্যানটা হচ্ছে যে তারা যদি মুক্তিযুদ্ধটাকে পুরোপুরি ওয়াইপ আউট করে দিতে পারে, ওইটার জায়গাতে তারা একটা নতুন ডগমা, নতুন একটা ন্যারেটিভ বা নতুন একটা, এটাকে আমি বলি হচ্ছে সবসময় আমাদের ওই যে আপনার আপনার ওই থিওরিটাকে আমি বলি পিরামিড থিওরি, যার কথা আমি সবসময় বলি আর কি। সেই পিরামিড থিওরি আপনার যেখানে বলা হয় আপনার একটি দেশের আইন কানুন সমস্ত কিছু যেই একটি সুনির্দিষ্ট ঘটনা থেকে উচ্চারিত হয়, সেইটা ওই দেশের পিরামিডের টপ জায়গাতে অবস্থান করে। অর্থাৎ আইনটা যদি এমন হয়, এটাকে যদি ধরা যাক যে একটা পিরামিড বস্তু, তাহলে এটা টপ জায়গাতে হচ্ছে ওই দেশের একটা ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশের ক্ষেত্রে যে পিরামিডটা, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ টপে। এই মুক্তিযুদ্ধ থেকে সংবিধান এসেছে, সংবিধান থেকে আইন এসেছে, কানুন এসেছে, সবকিছু। তাই তো ব্যাপারটা এইভাবে গেছে। ওরা যেটা চায়, এই যে টপে থাকা মুক্তিযুদ্ধ এইটাকে তারা রিপ্লেস করে এখানে 2024-কে নিয়ে আসতে চায়। এবং এই কারণে তারা মুক্তিযুদ্ধের যে কোনো বিষয়কে তারা 2024-এর প্যারালালি গণনা করে বলতে থাকে। কিন্তু আনফরচুনেটলি এরা যখন আপনার এই রাষ্ট্র দখল করেছে, তখন তাদের তথাকথিত শপথ তারা এই মুক্তিযুদ্ধ থেকে পাওয়া সংবিধানের অধীনেই নিয়েছে। এই সংবিধানের সমস্ত রক্ষা করবে, এই সংবিধানকে মানবে, এই সংবিধানকে আনুগত্য প্রকাশ করবে, এগুলো বলেই তারা শপথ নিয়েছে। কি অদ্ভুত মিথ্যাচার, তাই না? ঘোষণা দিয়েছে যে তারা সংবিধানকে মেনে চলবে, কিন্তু তারা সংবিধানকে ভঙ্গ করাই তাদের নিয়মে পরিণত হয়েছে। তাহলে আলটিমেটলি ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে, যে আমরা মাহফুজের যে স্ট্যাটাসটা নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে মাহফুজ কি বলেছে সেটা আমরা একটু পড়বো। মাহফুজ 4 জুলাই আপনার সকাল, আমি ইংল্যান্ড টাইম 1:04 দেখতে পাচ্ছি, তাহলে বাংলাদেশ সময় হবে 8:05-13, 8:04, সকাল 8:04-এ স্ট্যাটাসটা দিয়েছে 4 জুলাই, যেখানে সে বলছে পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র, 69-এর গণ অভ্যুত্থান আর 71-এর মার্চ মাসে অসহযোগ আন্দোলন ও বাঙালি বিহারি দাঙ্গা সঠিক হইতে পারলে 24-এর গণ অভ্যুত্থান মেটিকুলাস ডিজাইন হইলে সমস্যা কোথায়? অর্থাৎ সে বলতে চাইছে যে পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্রের যে অভিযোগ আমাদের বিরুদ্ধে আনা হয়েছে, যে আগরতলাতে আমরা একটা ষড়যন্ত্র করেছি, এইটা আমাদের একটা প্ল্যান্ড ঘটনা ছিল বাঙালিদের, এইটাকে সে বলতে চাচ্ছে। যেখানে আমরা বারবার বলেছি যে আগরতলাতে আমরা কোনো ষড়যন্ত্র করিনি, এটা মিথ্যে চার্জ। প্রথম চার্জশিটে বঙ্গবন্ধুর নামই আসেনি। প্রথম যে চার্জশিট দেওয়া হয়েছিল সেই চার্জশিটে বঙ্গবন্ধুর নামই আসেনি। আমি আপনাকে এইটার জন্য, আমি যেই জায়গা থেকে বলছি, এইটা হচ্ছে আগরতলা কনস্পিরেসি কেসের ভলিউম 1। আমার কাছে এটার 1, 2, 3, 4 আছে। কেউ যদি সংগ্রহ করে তারা পড়তে পারে, তাহলে আগরতলা ষড়যন্ত্রের মামলার এখানে সাক্ষী সাবুত সমস্ত কিছু আছে। এই যে দেখেন এরকম 1, 2 সবগুলোর এগুলোর আছে, তাই তো? তো এইখানে পরিষ্কারভাবে বঙ্গবন্ধু পরিষ্কারভাবে বলছে যে আমরা এই ধরনের কোনো ষড়যন্ত্র করিনি, আমরা এই ধরনের কোনো ঘটনা ঘটাইনি। পরবর্তী সময় কি হলো? পাকিস্তানি শাসকরা এই কথা মেনে নিয়ে মামলা উঠিয়ে নিল। গণ অভ্যুত্থান হয়েছে, সাধারণ জনগণ ফুঁসে উঠেছে, সেটারও আরেকটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা কি? সেখানে আসাদকে তারা খুন করেছে, শহীদ আসাদকে খুন করার পরে তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে। মতিউরকে খুন করেছে। সেই সময় গণ অভ্যুত্থান হয়েছে 1968 সালে। 1968 সালে মামলা, আগরতলা ষড়যন্ত্র মামলা হচ্ছে 68-তে, 69-এর গণ অভ্যুত্থান। তাহলে ও যেটা বলতে চাচ্ছে যে এগুলো সবকিছুই মেটিকুলাস ডিজাইন করে প্ল্যান করে হয়েছে। তো 69-এর গণ অভ্যুত্থান মেটিকুলাস প্ল্যান, তার মানে হচ্ছে আসাদ আর মতিউরকে বাঙালিরাই হত্যা করেছে যাতে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আন্দোলন করা যায়। আগরতলাতে গিয়ে আমরা ষড়যন্ত্র করেছি যাতে করে আমাদের উপরে ব্লেম আসে এবং আমরা তখন গণ অভ্যুত্থানের জন্য মাঠে নামি। মানে ও বলতে চাইছে এগুলা। আচ্ছা, এইবার সে অদ্ভুত একটা কথা বলেছে যে
৭১ মার্চের অসহযোগ আন্দোলন এটাও নাকি আপনার মেটিকুলাস প্ল্যানের অংশ ছিল, এবং সে বলেছে বাঙালি বিহারি দাঙ্গা। আচ্ছা, বাঙালি বিহারি দাঙ্গাটা কখন হলো? আমি যদি আজকে আপনার সামনে থাকা কম্পিউটার বা মোবাইলটা ছিনতাই করে নিয়ে যাই, এবং কেউ যদি, একজন সাংবাদিক যদি লেখে নিঝুম মজুমদার এবং তৌফিক মারুফের মারামারির ফলে নিঝুম মজুমদার উনার ল্যাপটপটা ছিনাইয়া নিয়ে চলিয়া যান, এখানে ভুলটা কোথায় তৌফিক ভাই বলেন তো? এই স্টেটমেন্টে ভুলটা কোথায়? এই স্টেটমেন্টের ভুলটা হচ্ছে নিঝুম মজুমদার এবং তৌফিক মারুফের মারামারির ফলে। মারামারি হয়নি তো, আপনি তো কোনো মারামারি করেননি, আপনি তো বসেছিলেন, আমি এসে আপনার ল্যাপটপটা নিয়ে গেছি। মারামারি কখনো হয় যখন আপনি বলছেন এই দুজন লোক মারামারি করেছে, তখন বুঝতে হয় যে দায় দুজনের আছে। তার মানে আপনি সূক্ষ্মভাবে বলতে চাইছেন যে আমিও বিহারীকে মেরেছি, বিহারীও আমাকে মেরেছে। আপনি কি খেলাটা বুঝতে পেরেছেন? জি। তো এই বুদ্ধি করে সেইটাকে আস্তে করে 5 ঢুকিয়ে দিয়েছে। এটা কিন্তু তার হালকা বীজ ঢুকানো। সেইটা মার্কেটে ছেড়ে দেখবে যে পাবলিক কিভাবে নেয়, তারপরে আস্তে আস্তে যাবে। এবং এই যে দাঙ্গা শব্দটা বলা হলো, বিহারি বাঙালি দাঙ্গা, তার মানে তিনি মুক্তিযুদ্ধ শব্দটাকেও তিনি এখন আর স্বীকার করতে চাচ্ছেন না। বিষয়টা কি এমন? একদম পরিষ্কার। এটার কারণ কি জানেন? আপনি মুক্তিযুদ্ধকে যত বেশি ভিলিফাই করতে পারবেন, যত বেশি গৌণ করতে পারবেন, যত বেশি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন, যত বেশি দেখাতে পারবেন যে এটা আসলে কিছুই ছিল না, ওরা মনে করছে যে 2024 সালের এই ঘটনাটা তো মানুষের সামনে এমন ভাবে আনতে হবে যে 1971-কে ওয়াইপ আউট করে দিতে হবে। কারণ আমাদের দেশের যে, এই যে আমি বারবার বলছি, আমি কিভাবে, আচ্ছা এটা মনে হয়, আচ্ছা আপনার হচ্ছে এটা হচ্ছে হেগেলের থিওরি, সরি হেগেলের থিওরি না, এখন মনে পড়েছে, হ্যান্স কেলসেনের থিওরি। আমি সরি, হ্যান্স কেলসেন তার বিখ্যাত আপনার গ্র্যান্ড নর্ম থিওরি দিয়েছে। মাথা এটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। গ্র্যান্ড নর্ম থিওরিটা হয়েছে কেলসেনের, যে কেলসেন বলতে চায়, মানে সহজ বাংলাতে আর কি বলি, এটা আরো অনেক গভীর ব্যাপার স্যাপার, কিন্তু আমি সহজ দর্শকদের জন্য বুঝিয়ে দেই। কেলসেন বলতে চায় যে হচ্ছে যে কোনো দেশেরই আইন কানুন ঘটনা যেগুলো উচ্চারিত হয়, সেগুলো উচ্চারিত হয় সেই দেশের এমন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যেটাকে হ্যান্স কেলসেন গ্র্যান্ড নর্ম বলে দাবি করে। তাহলে আমাদের দেশে আজকে আপনি যত রকমের আইন দেখেন, এই আইনের বাবাকে, আইনের পিতাকে, এই আইনের পিতা হচ্ছে সংবিধান। তো এই সংবিধান এলো কোত্থেকে? মুক্তিযুদ্ধের থেকে। কেমনে আসলো? কারণ ওই যে আপনার স্বাধীনতার ঘোষণাপত্র তো আমাদের প্রথম সংবিধান। তো স্বাধীনতার ঘোষণাপত্র কোত্থেকে এলো? মুক্তিযুদ্ধের শপথের সময়। তাহলে মুক্তিযুদ্ধের মাধ্যমে উচ্চারিত আপনার স্বাধীনতার ঘোষণাপত্র থেকে বড় সংবিধান থেকে ছোট 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 সমস্ত ল। এই তো ঘটনা। এখন আপনি যদি বাংলাদেশের সংবিধানটাকে মুক্তিযুদ্ধকে ভিলিফাই করে দিতে পারেন, অর্থাৎ গ্র্যান্ড নর্ম, তাহলে নতুন গ্র্যান্ড নর্ম নিয়ে আসেন। নতুন গ্র্যান্ড নর্ম কি? নতুন গ্র্যান্ড নর্ম হচ্ছে 2024 সালের এই টোকাইদের আন্দোলন। এই টোকাইদের আন্দোলন যাতে ওরা স্বীকার করে, এই জন্য তারা জুলাই সনদের কথা বলছে। কথা কি ক্লিয়ার? একদম। এই হচ্ছে ওরা হ্যান্স কেলসেনের থিওরিটা ব্যবহার করছে। এই যে আপনাকে আমি হ্যান্স কেলসেনের কথা বলছি, আমার আসলে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই আসলে প্রমাণ দেখাতে ইচ্ছা করে। সরি, আমার এই অপরাধ ক্ষমা করবেন। আমি আবার রেফারেন্স ছাড়া কথা বলতে আমি অস্বস্তি বোধ করতে থাকি ক্রমাগতভাবে। এইটা ওদের বইটা গেল কোথায়? মাঝে মধ্যে আমার যে কি হয়, আমি আবার মুখে বলছি। এটা হচ্ছে যে আপনার ফরাদ মাজারের একটি বই, ওদের এখন বর্তমানের কোরআন শরীফ, অর্থাৎ কোরআন শরীফরা বা বাইবেল বা তাওরাত এরকম আর কি। মানে যেটা বোঝানোর চেষ্টা করছি, আমাদের ধার্মিকদের যেমন কোরআন শরীফ আছে, মুসলিম ধর্মদের গীতা বেদ আছে, হিন্দু ধর্মের, তারপরে আপনার অন্যান্য ধর্মের, ঠিক এদের এখন প্রধান ধর্মগ্রন্থ গিয়ে দাঁড়িয়েছে ফরাদ মাজারে যে লাস্ট বইটা বের করেছে, গণ অভ্যুত্থান ও গঠন। ওই বইটা আপনি সংগ্রহ করে পড়বেন। ওই বইয়ের ভিতরে যা যা প্রেসক্রিপশন দেওয়া আছে, ওরা তাই সেই অনুযায়ী কথা বলছে, পরিষ্কার। ওই বইটার ভিতরে বলা আছে যে মুক্তিযুদ্ধকে যদি আমরা চ্যালেঞ্জ করতে না পারি,
এই সংবিধানকে যদি বাতিল করতে না পারি, নতুন সংবিধানকে যদি না আনতে পারি, তাহলে হবে না। এই জন্যই তো ফরহাদ মাজার এত রেগে গিয়েছিল যে তারা কেন একটা বিপ্লবী সরকার গঠন করলো না। সংবিধানের অধীনে শপথ যে নিয়েছে, এই কারণেই ফরহাদ মাজার এত রিয়েক্ট করেছে। এবার কি আপনি বুঝতে পেরেছেন? কারণ ওই সময় তাড়াহুড়ার ফলে ওই সংবিধান অনুযায়ী শপথ নেওয়া হয়েছে। কারণ ফরহাদ মাজারের প্রেসক্রিপশন ছিল যে এইটা শহীদ মিনারে তারা পাঠ করাবে। আপনি কি বুঝতে পারছেন? তারা আপনার যে প্রশ্নটা ছিল যে এখন তারা মুক্তিযুদ্ধকে বিহারি দাঙ্গা বলছে, বাংলাদেশে বিহারি দাঙ্গা বলছে, 69-এর গণঅভ্যুত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলা, এইসব সমস্ত কিছু আনছে। এটা এই কারণে আনছে যে তারা মুক্তিযুদ্ধের ওই পর্বটাকে কমপ্লিটলি মুছিয়ে দিতে চায় বাংলাদেশের মানুষের মনের থেকে, এবং যত বেশি করছে বাংলাদেশের মানুষ তত রেগে যাচ্ছে। ক্লিয়ার? জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এই দীর্ঘ সময় কিংবা পরে দেখবেন, আপনাদের জন্য বলছি, আমরা শুরুটা করেছিলাম যে একদম অতি সম্প্রতি বিবিসির একটি ডকুমেন্টারি বা প্রতিবেদন যাই বলি, এটিকে ধরে এক ধরনের কৌতূহল, অস্থিরতা কিংবা বিভিন্ন প্রশ্ন উঠেছে। সেটি আসলে এই বিবিসির এই প্রতিবেদন কিংবা ডকুমেন্টারির আড়ালে কি, সেটি নিয়ে কথা বলতে গিয়ে আমার সঙ্গে যিনি আছেন অতিথি ব্যারিস্টার নিজম মজুমদার, তিনি বিভিন্ন বিষয় তুলে এনে একেবারে ডকুমেন্টেশন সহকারে অনেক তথ্য উপাত্ত প্রমাণ দিয়ে তিনি বুঝিয়ে দিলেন এতক্ষণ ধরে যে কোথা থেকে কোথায় গিয়েছে এবং এখন বাংলাদেশকে কোন পর্যায়ে নিতে চায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কিভাবে একেবারেই মুছে ফেলতে চায়। এর সঙ্গে বিবিসির সংবাদের বা ডকুমেন্টারি যে কি লিঙ্ক আছে ভিতর থেকে তিনি সেই নির্যাসগুলো তুলে আনলেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ব্যারিস্টার নিজম মজুমদার। আবার অন্য কোনো সময় অন্য কোনো ইস্যু নিয়ে আপনার সঙ্গে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।